নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কোর্ট কেসের হিয়ারিং হতে চলেছে, যেটা আপনাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এবং বিএড পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমেই বলে রাখি, কেসটা করেছেন ডিএলএড প্রার্থীরা, অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তারা চাইছেন এনসিটি যেটা গাইডলাইন্স ইস্যু করেছে যে 1 থেকে 5 অবধি ডিএলএড এবং বিএড সব পরীক্ষার্থীরাই যোগ্য, তার এগেনস্টে কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কেস ফাইল হয়েছে। তো অলরেডি একবার কেস ফাইল হয়েছিল, কিছুদিন হিয়ারিং চলার পর কিন্তু পরবর্তীকালে লার্নেড জাজ আমাদের জাস্টিস ভরদ্বাজ সাহেব কিন্তু এটাকে বঙ্গোপাধ্যায় সাহেব এটা রিলিজ করে দেন। ঠিক আছে, তো পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে কেসটা আবার নতুন করে লিস্টেড হয় এবং লিস্টেড হওয়ার পর অমৃতা ম্যাডামের এজলাসে এটা লিস্টেড হয়েছে। এবার এ সম্বন্ধীয় আরেকটা কেস কিন্তু পেন্ডিং চলছে সুপ্রিম কোর্টে অলরেডি বিএডরা গেছে, কারণ রাজস্থান হাইকোর্টের অলরেডি ডিভিশন বেঞ্চে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে, সেখানে বলেছে কিন্তু না, বিএড না ডিএলএডরাই শুধুমাত্র 1 থেকে 5 অবধি যোগ্য। এখানে কিন্তু একটা রেফারেন্স দিয়ে দিই, রাজস্থান হাইকোর্টে কারা অপোজ করেছিল। রাজস্থান হাইকোর্টে কিন্তু কোনো পরীক্ষার্থীরা অপোজ করেনি, রাজস্থান গভর্নমেন্টই অপোজ করেছিল। তারা বলেছিল না, বিএডরা না, ডিএলএড কোর্সটা ডেভেলপ করা হয়েছে কিন্তু শুধুমাত্র ডিএলএড কোর্সটার জন্যই, কিন্তু প্রাইমারি অর্থাৎ 1 থেকে 5 অবধি। তো অনেক বন্ধুরা আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে স্যার 18 তারিখে তো লিস্টটা হার্ড হয়েছিল, তাহলে এত কম সময়ের মধ্যে 20 তারিখে কেন কজ লিস্টে ফর অর্ডার্স দেখাচ্ছে, কেন ফর অর্ডার্স মানে জাজমেন্টের পর্যায়ে কেন চলে গেছে 18 তারিখে? কি এমন ঘটনা ঘটেছিল সেটা যদি একটু বুঝিয়ে বলেন। বারংবার আমার কাছে মেসেজ আসার ফলে আমি চেষ্টা করলাম আজকে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরতে। আজকে 18 তারিখে কি ঘটেছে, যার ফলে আজকে 20 তারিখে কেসটা এত পজিটিভলি ফর অর্ডার্সের জন্য হার্ড হয়েছে, এবং অনারেবল জাস্টিস অমৃতা যে সিনহা যে উনি এটা একবারে পজিটিভলি কেন নিয়েছেন সেটা পরপর ডিটেল অ্যানালিসিস আপনাদের করব। একটু আমার সাথে থাকবেন, একটু বড় ভিডিওটা হবে, ম্যাক্সিমাম লোকেরা জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য। ঠিক আছে, শুধুমাত্র এই ডিটেল অ্যানালিসিসটা আমার চ্যানেলেই পাবেন, এই রকম ডিটেল অ্যানালিসিস আর অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, তো প্রথমেই বলি, ডেট অফ হিয়ারিং ছিল এটা 18/1/2022। পিটিশনারদের পক্ষে উপস্থিত ছিলেন সুবীরবাবু, লার্নেড অ্যাডভোকেট। অলরেডি আমার চ্যানেলে সর্বপ্রথম আমি অর্ডার কপিটাও আপলোড করেছিলাম 18 তারিখে। অন্যান্য পিটিশনারদের তরফ থেকে আরও উকিল আছেন, কিন্তু সেদিন উপস্থিত ছিলেন সুবীরবাবু, তাকে সাপোর্ট করার জন্য একজন জুনিয়র। তো দ্বিতীয় নম্বর WBPE, এটাতে একটা শর্ট হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে উপস্থিত ছিলেন লার্নেড অ্যাডভোকেট লক্ষ্মীকান্ত গুপ্ত। NCTEর তরফ থেকে উপস্থিত ছিলেন লার্নেড অ্যাডভোকেট সৌভিক নন্দী, এবং বিএডের পক্ষে উপস্থিত ছিলেন লার্নেড অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত। এই যে ঘটনাগুলো ঘটেছিল, অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছিল, অ্যাকচুয়ালি সিরিয়াস কী কোশ্চেন করা হয়েছিল, সেই নিয়ে আজকের বিশেষ আপডেট তুলে আনবো। সাথে সাথে আজকের কেসটা কিন্তু 12:30টার সময় হার্ড হবে, 12:40 নাগাদ, 30 থেকে 40-এর মধ্যে, কারণ 12টাতে বললে অনলাইনে শুরু হতে একটু সময় লাগে, সে ডেটাবেস থেকে সফটওয়্যারে আসতে, সমস্ত কিছু হতে, কাগজের যে ডকুমেন্টেশন সেটা রেডি করতে একটু সময় লাগে। আজকেরও লেটেস্ট আপডেট আজকে সন্ধ্যায় নিয়ে আসবো। তো দেখে নিই আগের দিনে কী ঘটেছিল এরকম। তো ফার্স্ট অ্যাপিয়ারেন্সে ছিলেন লার্নেড অ্যাডভোকেট পিটিশনারদের তরফ থেকে সুবীরবাবু মহাশয়। তিনি কি কি প্রশ্ন করেন আমি বলে দিই, এবং তিনি কি কি প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন 2010-এও এনসিটি গ্যাজেট প্রকাশ করেছিল, 2018-তেও এনসিটি গ্যাজেট প্রকাশ করেছিল। এবার তিনি বলেন যদি বিএড এবং ডিএলএড যদি সমতুল্য হয়ে থাকে তাহলে 6 মাসের ব্রিজ কোর্স কেন করতে হবে। তিনি তখন 8টি অ্যাক্ট সম্পর্কে একটা 12 পাতার ডকুমেন্টেশন তুলে ধরেন, সেখানে কিছু কিছু হাইলাইট করে দেন। সেখানে বলা হয় এনসিটির ক্ষেত্রে তিনি মেন যে পয়েন্টগুলো ধরেন সেটা বলেন যে 8টি অ্যাক্টে লেখা আছে যে বিএডটা ফর আপার প্রাইমারি এবং হায়ার ক্লাসের জন্য। ঠিক আছে, তখন ম্যাডাম তার ডিটেল অ্যানালিসিস শুনে খুব কনভিন্সড হন। তিনি বলেন যে আপনি কি জানতে চাইছেন, লার্নেড জাজ জানতে চান জাস্টিস, যে আপনি কি চান কোনো ইন্টিরিম অর্ডার হবে, না কোনো আপনি রিলিফ চাইছেন, না কোনো ডাইরেক্ট অর্ডার চাইছেন, না কোনো ইন্টিরিম রিলিফ বা অর্ডার দিয়ে এই নিয়োগটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি বলছেন।
এবং ম্যাডাম তখন ডিটেলি একটা কথা বলে দেন, আপনারা যে ফাইনাল ডিসিশন চাইছেন সেটা সম্ভব না, কারণ সেটা সমাধান করতে গেলে অনেকগুলো হিয়ারিং ডেট লাগবে। সাথে সাথে সুবীরবাবু বলেন, দেখুন ম্যাডাম 16,500 নিয়োগ হয়ে গেছে, যেটা পর্ষদ বলছে, আমরা কিন্তু এখনও বলিনি, পুরো নিয়োগ হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আপনি যদি অ্যানালিসিস করেন তাহলে ম্যাক্সিমাম বিএডরাই পেয়ে গেছে, ডিএলএডরা ম্যাক্সিমাম পায়নি। তাই তার জন্য আপনাদের হয় 738-এর বাকি সিটে ডিএলএডদের অগ্রাধিকার দিতে হবে, অথবা যতদিন অবধি না পর্যন্ত ফাইনাল অর্ডার না বের হচ্ছে ততদিন 738কে নিয়োগ দিয়ে স্টে অর্ডার দিতে হবে। এই বিষয়ে তিনি কথাবার্তা বলতে শুরু করেন এবং কথাবার্তা বলতে থাকার কারণে কিন্তু জাস্টিস তখন এই পয়েন্ট দুটো কিন্তু তার অর্ডার শিটে বা নোট শিটে কপি করে নেন এবং কপি করে বলেন দ্য পয়েন্ট টু বি নোটেড, এই পয়েন্ট দুটো নোট করা হলো। পরবর্তীকালে সুবীরবাবু কী করেন, সুবীরবাবু রাজস্থান হাইকোর্টের একটা যে অর্ডার সেটা দেখান। সেখানে রাজস্থান হাইকোর্টের অর্ডারে লেখা আছে MHRD মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের চিঠির কারণে এনসিটি রুলসটা চেঞ্জ করেছে। এটা কিন্তু এনসিটি নিজে করেনি, ইনফ্লুয়েন্সটা আছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। তিনি বারবার বলেন কোনো একটা স্বশাসিত সংস্থাকে আরেকটা স্বশাসিত সংস্থাকে ইনফ্লুয়েন্স করতে পারে, সেখানে তিনি এই কথাটাও তুলে ধরেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, সেন্ট্রাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্টেট ইলেকশন অফ ইন্ডিয়াকে ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু দুটো আরেকটা অন্য ধরনের সংস্থা যেটার পলিসি আলাদা আর এটার পলিসি আলাদা, সেটা কি এটাকে ইনফ্লুয়েন্স করতে পারে? ম্যাডাম ব্যাপারটা কিন্তু খুব ধৈর্য ধরে শোনেন এবং সুবীরবাবু তার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস ক্ল্যারিফাই করেন। তিনি বলেন MHRD অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের বেসিক আইডিয়া কি, বেসিক কনসেপ্ট কি। তিনি বলেন ইট ইজ দ্য অনলি পলিসি মেকিং অথরিটি, অর্থাৎ এই অথরিটিটা পলিসি মেক করবে, এই অথরিটিটা এডুকেশন কিভাবে দেওয়া হবে, শিক্ষার মান কিভাবে বৃদ্ধি করা হবে সেই বিষয়ে চেষ্টা করবে, এবং সেটা কিন্তু মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিসাইড করতেই পারে। কিন্তু টিচারদের নিয়োগ কী করে হবে, টিচারদের বেসিক কোয়ালিফিকেশন কী করে হবে, তার জন্য তো সরকার এনসিটি ঠিক করে দিয়েছে। তাহলে এনসিটিকে প্রভাবিত করার ক্ষমতা কি MHRDর আছে? সাথে সাথে তিনি বলেন ম্যাডাম এক্ষেত্রে কিন্তু আরেকটা বিরাট ঘটনা আছে যেটা কিন্তু আপনারা জানেন না। ম্যাডাম ব্যাপারটা তখন জানতে চান, তখন তিনি RTIয়ের স্পেশাল কিছু কপি দেখান যেটা রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডিএলএড পিটিশনাররা দিয়েছিল। সেখানে দেখানো হয় কোনো একজন মিনিস্টার, যার নাম আমি এখন এখানে বলছি না, তার লেটার দেয় MHRDকে যে বেসিক কোয়ালিফিকেশনটা যেন চেঞ্জ করা হয়। এবার সেই লেটারের এগেনস্টে কিন্তু ফাইল পুট আপ হয় এবং মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট NCDকে বলে যে বেসিক কোয়ালিফিকেশনটা যেন চেঞ্জ করা হয়। সত্যি কি কোনো মন্ত্রী চিঠি লিখলে তার এগেনস্টে MHRD কি NCDকে এই গাইডলাইন্স চেঞ্জ করার অনুমতি দিতে পারে? তার সাথে সাথে এটাও বলা হয় যে কেন্দ্রীয় বিদ্যালয় যখন NCTUকে বলেছিল তাদের যে পরীক্ষা হয়েছিল সেখানে ডিএলএড ক্যান্ডিডেটটা পর্যাপ্ত ছিল না, তাই তাদেরকে বিএড দিকে যেন সুযোগ দেওয়া হয়। তাই ডিএলএড যারা আছে ছিল না বলেই বিএড দিয়ে কথা বলেছিল। তাই কোনো একটা কেন্দ্রীয় বিদ্যালয়ের চিঠি যে দিয়েছিল সেটার এগেনস্টে কি অল ইন্ডিয়া নিয়ম চেঞ্জ করা যায়? এনসিডি যদি স্টে আনে সুপ্রিম কোর্টে তাহলে কি হবে? সুবীরবাবু এই কথাটাও বলেন, ধরে রাখি এনসিডি বলছে সুপ্রিম কোর্টে যাবে, ওরা যদি সুপ্রিম কোর্টে স্টে অর্ডার আনে তাহলেও কিন্তু রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় না। এবং তিনি এই ক্ষেত্রে 2004 সালের 18ই মার্চের সুপ্রিম কোর্টের একটা মামলার ফাইনাল জাজমেন্টের কপি তুলে দেন। সেই জাজমেন্টের কপিতে লেখা আছে স্টে হওয়া মানেই কিন্তু সাময়িক স্টে, তার মানে কোনো একটা কোর্টের ডিভিশন বেঞ্চ যদি স্পেসিফিক্যালি অর্ডার দেয় সেই ডিভিশন বেঞ্চের অর্ডারটা কিন্তু কখনোই কোনো আরেকটা সুপ্রিম কোর্টের স্টের মাধ্যমে কিন্তু নাল অ্যান্ড ভয়েড করা যায় না। তিনি এই নাল অ্যান্ড ভয়েড কথাটার উপর বারবার জোর দেন। দেন উনি বলেন ম্যাডাম আমার যা বলার ছিল আমি বলেছি,
সাথে সাথে বিএডদের তরফ থেকে সুদীপ্ত বাবু উঠে দাঁড়ান এবং ম্যাডাম জিজ্ঞেস করেন আপনারা কি পিটিশনার, তখন পিটিশনারদের এগেনস্টে অপোজ করছেন। সুদীপ্ত বাবু বলেন তিনি ক্যান 1 ফাইল করেছেন বিএডদের তরফ থেকে, যারা এবং তিনি এই কথাটা বলেন যেহেতু আমাদের পার্টি করা হয়নি তাই আমরা কোনো অপোজিটে কোনো জবাব দেয়নি, যেহেতু আমাদের যদি পার্টি করা হতো তাহলে আমরা লিখিত হিসাবে জবাব দিতাম। কিন্তু তিনি এই কথাটা ম্যাডামের কাছে বলেন যে ম্যাডাম যারা কেস ফাইল করেছেন সেই স্টুডেন্টরা কি এনসিটির মতো একটা সংস্থাকে চ্যালেঞ্জ করতে পারে? সুপ্রিম কোর্টের তিনি একটা অর্ডারের কপি দেখান 2009 সালের 13ই এপ্রিল, সেখানের অর্ডারের কপিতে বলা আছে কি কোনো স্বশাসিত বা গভর্নমেন্ট সংস্থাকে কিন্তু সেই রাজ্যের সংস্কার চ্যালেঞ্জ করতে পারে যদি সেটা কনকারেন্ট লিস্ট, মেল লিস্ট, স্টেট লিস্টের মধ্যে থাকে, কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল পার্সন বা পিটিশনাররা কিন্তু করতে পারে না। এবার তিনি বলতে থাকেন রাজস্থানে যে কোর্ট কেসটা চলেছিল সেখানে স্টেট গভর্নমেন্ট অপোজ করেছিল, শিক্ষা যেহেতু যুগ্ম তালিকাভুক্ত স্টেট গভর্নমেন্ট অপোজ করেছিল বলেই এই কেসটা হয়েছিল, তাই এই কেসের এগেনস্টে রাজি হয়েছে। কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি অপোজ করতো তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কেন কোনো চিঠি জমা পড়লো না? এবার আরেকটা কথা বলেন যে ম্যাডাম অনেক ডিলে হয়ে গেছে, 2018-তে নোটিফিকেশান বেরিয়েছে, এখন 2022, 18, 19, 20, 21 4 বছর হয়ে গেছে, তাহলে এত যে ডিলে হয়েছে, এতটা ডিলে হওয়ার পর কেন ক্যান্ডিডেটরা এলেন, আগে কেন এলেন না? এবার তিনি এই কথাটাও বলেন যে সিঙ্গেল বেঞ্চে অনেকবার এই রকম কেস হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চ ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু পিটিশনাররা যারা আছেন তারা কিন্তু ডিভিশন বেঞ্চে পর্যন্ত যাওয়ার কিন্তু সাহস করেননি। এবার তিনি বলেন ওকে ম্যাডাম আমার এইটুকুই বলা ছিল, যেহেতু আমরা ক্যান ফাইল করেছি আমরা দিকে পার্টি করা হয়নি, এর থেকে বেশি আমরা কিছু বলতে চাই না। আমরা এনসিটির গাইডলাইন্স এবং সুপ্রিম কোর্টের দিকে নজর রাখছি, সুপ্রিম কোর্টের অর্ডারেই ফাইনাল অর্ডার যদি হয় সেক্ষেত্রে আপনার অর্ডার এবং সুপ্রিম কোর্টের অর্ডার মেনেই আমরা কাজ করব। থার্ড অ্যাপিয়ারেন্স ছিল বোর্ডের তরফ থেকে লক্ষ্মীকান্ত বাবু ওঠেন। এবার লক্ষ্মীকান্ত বাবু ক্লিয়ার কাট বলে দেন ম্যাডাম আমাদের কিছু করার নেই, এনসিটির এগেনস্টেই আমরা কাজ করি, এনসিটির পক্ষেই আমরা কাজ করি, এনসিটিটা যা বলবে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেটা মেনে নেবে। দ্বিতীয় নম্বরে বলা হয় ইন্টারিম অর্ডার যেটা বলছেন সুবীরবাবু সেটা কিন্তু আমাদের পক্ষে মানা সম্ভব না। 2014 কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট নিয়োগ হয়ে গেছে, শুধুমাত্র 738টাই বাকি। 2014 যদি নিয়োগটা শেষ না হয় তাহলে 2017-তে যারা আছেন যাদের নতুনভাবে টেট পরীক্ষা হয়েছে, রেজাল্ট পাবলিশ হয়েছে, তারা কিন্তু তাদের নিয়োগটাও 5 বছর ধরে পেন্ডিং আছে ম্যাডাম, তাদের স্বার্থও বিঘ্নিত হবে। অনেকের বয়স চলে যাচ্ছে, অনেকে 40-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তাদের নিয়োগের ব্যবস্থা করুন। এবার তিনি আরেকটা পয়েন্ট তুলে ধরেন যে 2004-এ সুপ্রিম কোর্ট অর্ডার যে করেছিল যে এটা ভ্যালিড না, সেখানে তিনি আর্টিকেল 226-এর ডিটেল ক্ল্যারিফিকেশন তুলে ধরেন। তিনি বলেন আর্টিকেল 226-এর আন্ডারে কতগুলো বিশেষ পলিসির মধ্যে পড়লেই সেটা কিন্তু লাগু হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু যে পিটিশনাররা করেছেন সেটা পিটিশনাররা করলে লাগু হবে না, শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট বা কোনো অটোনোমাস বডি যদি অপোজ করে তাহলেই কিন্তু লাগু হবে। তাই এই ব্যাপারটা কিন্তু সব ক্ষেত্রে খাটে না। এবং এক্ষেত্রে লক্ষ্মীকান্তবাবু আরেকটা কথা বলেন যে পিটিশনারদের যদি সৎ সাহস থাকতো তাহলে 2017 সালেই তো পর্ষদ নোটিফিকেশান দিয়েছিল যে প্রাইমারি টেট হবে, সেই সময় তো ক্লিয়ার কাট বলা ছিল যে বিএড এবং ডিএলএডরাই যোগ্য, তাহলে সেই সময় মানে 2017-তেই যখন দিয়েছিল তাহলে তখন কেন তারা এলেন না? এক্ষেত্রে তখন বললেন যে যখন বিএড ডিএলএড বলে দিয়েছিল পর্ষদ সেই সময় তো এলেই তো তার মীমাংসা হয়ে যেত, তাহলে এতদিন পরে কেন তারা এলেন? এই ঘটনা শুনে ম্যাডাম এই পয়েন্টগুলোও নোটিফিকেশনে দেন এবং নোট করে রাখেন। নেক্সট
ম্যাডাম বলেন, জিজ্ঞাসা করেন যে এনসিটির তরফ থেকে কি কেউ এসছেন? সাথে সাথে সৌভিকবাবু ম্যাডামকে নমস্কার করেন। তিনি বলেন যে আমি এনসিটির তরফ থেকে এসেছি। এনসিটি, তখন ম্যাডাম বলেন এনসিটি কি করতে চায়? এনসিটির তরফ থেকে বলা হয় ডিএলএডদের এনসিটি কিন্তু কোনোভাবে কোনো বাধা দেয়নি যে ডিএলএডরা প্রাইমারি টেটে বসতে পারবে না। এবার কোনো পিটিশনার কিন্তু এনসিটির কাজে বাধা দিতে পারে না কি কোন কোর্সটা সমতুল্য না কোন কোর্সটা নয়, আর কোন কোর্সে 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে, সেটা এনসিটির নিজস্ব পলিসি। এবং এনসিটি কার দ্বারা প্রভাবিত হবে? অন্যান্য স্বশাসিত সংস্থা বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের রুল মানবে কি না, সেটা কিন্তু এনসিটির উপরই ছেড়ে দেওয়া উচিত। এবার তিনি এই কথাটাও বলেন যে যেটা বিএডের তরফ থেকে লয়ার বলেছিলেন যে এতদিন তো হয়ে গেল, এত পরে কেন ক্যান্ডিডেটরা এলো। দেন তিনি আরেকটা কথাও বলেন, স্টেট এখানে যেখানে চ্যালেঞ্জ করেনি সেখানে পিটিশনাররা চ্যালেঞ্জ করতে পারে না এনসিটির নোটিফিকেশনকে। এবং এটাও বলেন যখন তাহলে নোটিফিকেশন এনসিটি পাবলিশ করেছিল, দেন হোয়াই দে ডোন্ট চ্যালেঞ্জ এনসিটি নোটিফিকেশন? তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তো চ্যালেঞ্জ করতেই পারত। সাথে সাথে কিন্তু সৌভিকবাবু একটা ডকুমেন্টেশন দেখান, সেখানে ডকুমেন্টেশনে দেখা যায় এসএলপি আছে। এসএলপি মানে এখানে একটা স্পেশাল পিটিশন ফাইলের কিন্তু তিনি অর্ডার দেখান। সেই অর্ডারে কিন্তু লেখা আছে যে সুপ্রিম কোর্টে এনসিটি যে রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারের এগেনস্টে যাচ্ছে, সেটার এগেনস্টে ইনস্ট্রাকশন অলরেডি এনসিটি দিয়ে দিয়েছে যে তারা এগেনস্টে যাচ্ছে। তো সুপ্রিম কোর্টেই কিন্তু এটার ফাইনাল ডিসিশন হবে। এবং তিনি বারবার একটা কথা রিইটারেট করেন যে এনসিটি যে 2018-র গ্যাজেট প্রকাশ করেছিল সেটা ভ্যালিড বাই সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড 18/11/2020, অর্থাৎ 18/11/2020 যে গ্যাজেট ছিল সেই গ্যাজেটের যে অর্ডারটা যে সেটা ভ্যালিড। সেটা কিন্তু একটা তিনি কেসের অর্ডার নিয়ে আসেন, সেটা ছিল রামশরণ মৌর্য ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ। এই অর্ডারের কপিটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু ওয়েবসাইট থেকে অর্ডারের কপিটা বের করেছি, আপনারাও চেক করে নিতে পারেন। অর্ডার ডেট ছিল 18/11/2020। এখানে এসএলপি নাম্বার কত ছিল? 6841 অফ 2020। সেখানে কিন্তু দুটো বেসিক জিনিস আমি পড়ে দেখলাম। আপনারা যদি প্যারা নাম্বার 40 আর প্যারা নাম্বার 41 যদি দেখেন, সেখানে বোঝা যাবে প্যারা 40-তে ভ্যালিড কোয়ালিফিকেশন বলে লিখেছে সুপ্রিম কোর্ট যে এনসিটির 2018-র গ্যাজেটে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালিড কোয়ালিফিকেশন। আর প্যারা 41-এ যেটা আছে সেখানে লেখা আছে এনসিটি হ্যাজ ফুল ডিসক্রিশনারি পাওয়ার, এনসিটিস পাওয়ার ক্যান নেভার বি ডাউটেড। অর্থাৎ এনসিটির যেটা স্পেশাল পাওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে, ভারত সরকার দিয়েছে, সেটা কিন্তু কোনোভাবেই কেউ খণ্ডন করতে পারে না। পরবর্তীকালে ম্যাডাম জাস্টিস স্পেশাল অ্যাপিয়ারেন্সে বোর্ডের তরফ থেকে গুপ্তাবাবুকে ডাকেন এবং গুপ্তাবাবু বলেন তিনি ইমিডিয়েটলি একটা ইনস্ট্রাকশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে পেয়েছেন, পর্ষদের থেকে। সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে যদি এখানে 3টে পার্টি আছে, 3টে পার্টি যদি কোনোভাবে অপোজ না করে তাহলে পর্ষদ কিন্তু 2014 নিয়োগটা শেষ করতে চায়। 738 নন ইনক্লুডেড কেসের সমস্ত ক্ষেত্রে কিন্তু ডিএলএডদের অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু পর্ষদ নিয়োগ দিয়ে দেবে। পর্ষদের কোনো অসুবিধা নেই যদি অনারেবল হাইকোর্ট ইন্টারিম অর্ডার দিয়ে দেয়। সাথে সাথে এনসিটি এবং বিএডের পক্ষ থেকে আইনজীবীরা স্ট্রংলি অপোজ করেন, তিনি সেটা তারা মেনে নিতে চাননি। সাথে সাথে ম্যাডাম অর্ডার বলেন আপনারা শান্ত হন, চুপ করুন, আমি দেখছি ব্যাটারটা কী করা যায়। সাথে সাথে সুবীরবাবু ম্যাডামের কাছে পারমিশন চেয়ে নেন, তিনি একটা ফাইনাল কথা বলতে চান। তিনি বলেন সুবীরবাবুর সাথে সাথে এনসিটি অ্যান্ড বোর্ডের নোটিফিকেশনকে পিটিশনাররা চ্যালেঞ্জ করেন, এটা কিন্তু ক্লিয়ার কাট অর্ডার শিটে লেখা আছে। তো যিনারা বলছেন যে চ্যালেঞ্জ করেননি তারা শুধুমাত্র পার্টি হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভুল। এবং তিনি যখন বলেন যে বারবার বিএড পক্ষ এবং এনসিটি যে বলতে চাইছে হোয়াই সো ডিলে, তিনি বলেন যে নোটিশ
যেটা বেরিয়েছে নোটিফিকেশনটা, সেটা 12/12/2020। কজ অফ অ্যাকশন তো পরে হতেই পারে। আমার যারা পিটিশনার আছেন, আমি যাদের তরফ থেকে দেখছি, তারা যবে এফেক্টেড হবেন তবেই তো আমি অ্যাপিল করব। আমি যদি এফেক্টেড না হই তাহলে আমি কেন অ্যাপিল করব? এই ব্যাপারটা কিন্তু অমৃতা ম্যামের কিন্তু মাথায় কথাটা ধরে যায়। তিনি সেটা হ্যাঁ সূচক দিয়ে বলেন, তিনি সেটা একদমই সমর্থন করছেন। এবার তিনি আরেকটা নোটিফিকেশন বলেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যদি অর্ডার কোনো একটা খারিজ করে দেয়, তাহলে কিন্তু যতদিন না সুপ্রিম কোর্ট ওটাকে ভ্যালিড করছে ততদিন, বা হায়ার কোর্ট ভ্যালিড করছে ততদিন কিন্তু অর্ডারটা ভ্যালিড না। এবার অনেকেই যে বলছেন বিএড এনসিটি যে সিঙ্গেল বেঞ্চে অনেক কিছু হয়েছে, কিন্তু সিঙ্গেল বেঞ্চ কোনো এখনও এফিডেভিট কিন্তু চাওয়া হয়নি। এবং তিনি বলেন যে জাস্টিস ভরদ্বাজ সাহেব শুধুমাত্র অনলি রিপোর্ট কেন চেয়েছিলেন, তিনি তাড়াতাড়ি অর্ডার বের করতে চেয়েছিলেন, কারণ প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সেটা হয়ে ওঠেনি। কিন্তু বিএড পক্ষ তখন বলতে থাকে যে না স্যার, এটা ম্যাডাম এখানে ফ্যাকচুয়াল পজিশনে গলত হচ্ছে, রং হচ্ছে। এবং সুবীর বাবু এটাও বলেন এনসিটি গ্যাজেট যদি ইললিগেল হয়, তাহলে পরে যদি সুপ্রিম কোর্টে ডিএলএডরা যদি জিতে যায়, তাহলে 738 প্রশ্নভুল মামলাতে তো ম্যাক্সিমাম বিএডরাই পেয়ে যাবে। তাহলে ম্যাডাম ডিএলএডদের তখন কি হবে? 2014 নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের আমার কি হবে? তখন ম্যাডাম বলেন যে ঠিক আছে, আমি ব্যাটারটা দেখছি। আজকে অনেক দূর হিয়ারিং হলো, এর পরে আর হিয়ারিং আজকে করা সম্ভব না। তিনি বলেন তিনি সমস্ত পক্ষ শুনেছেন এবং তিনি সমস্ত পক্ষ নোটেড করে রেখেছেন। 20/1/2022 জন্য তিনি ফর অর্ডার্স লিখলেন এবং কেসটা প্রায়োরিটি বেসিসে 12টার পর হিয়ারিং করার কিন্তু অনুমতি দিয়েছেন। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে 18 তারিখে এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য 20/1/2022 ফর অর্ডার্স হলো। এই যে আলটিমেট তথ্য, এই আলটিমেট তথ্যটা অথেন্টিক, 200,000% অথেন্টিক তথ্য একমাত্র আমার চ্যানেলে আপনারা পাবেন। কালকে মানে আজকে যে 20 তারিখ, আজকে যে হিয়ারিংটা কি হবে সেটা কিন্তু আমি সন্ধেবেলায় আপডেট নিয়ে আসবো, এই রকম ফ্যাকচুয়াল সমস্ত তথ্য, আপ টু ডেট ইনফরমেশন নিয়ে। সাথে থাকুন।